আচ্ছা, আজকে চলে আসছি বাংলা ব্যাকরণের ওপর আর একটা ক্লাস নিয়ে। বাংলা ব্যাকরণের ওপর বিষয় হলো অপাদান কারক। আচ্ছা, অপাদান কারক, প্রথমে তোমাদের অপাদান কারক বললেই মনে কি আসে? কোনো কিছু থেকে কোনো বিচ্যুতিকে বলা হয় অপাদান কারক। যেমন ধরো গাছ থেকে ফল পড়া, বা ধরো চোখ থেকে জল গড়িয়ে পড়া, এই রকম যখন হয়ে থাকে তখন আমরা করে থাকি থেকে অনুসর্গ থাকলেই হয়ে যায় অপাদান কারক। তো প্রথমে আমাদের অপাদান কারকটা সম্পর্কে পুরো ডিটেলসে জানতে হবে। প্রথমে সংজ্ঞা কি একটু জেনে নিই, চলো। দেখো সংজ্ঞায় কি দিয়েছি, কোনো কিছু থেকে পতিত, বিচ্যুত, নিক্ষেপ, রক্ষিত, গৃহীত, দূরীভূত এগুলি বোঝালে তাকে অপাদান বলে। কোনো কিছু থেকে বিচ্যুত হচ্ছে বা পতিত হচ্ছে। বিচ্যুত হওয়া মানে কি? গাছ থেকে ফলটা বিচ্যুত হয়েই মাটিতে পড়ছে, গাছ থেকে ফুলটা বিচ্যুত হচ্ছে, গাছ থেকে ফুলটা ছিঁড়ে নিলাম, তাহলে গাছ থেকে বিচ্যুত হওয়া হলো। আচ্ছা, গাছের পাতা খসে পড়া, সেটা তো গাছ থেকে বিচ্যুতই হচ্ছে। আচ্ছা, এবার দেখো পতিত। পতিত মানে ফুলটা পড়ে গেল গাছ থেকে, বা মাটিতে ধরো কোনো কিছু আমাদের ফ্লাওয়ার ভাস বা অন্য কিছু, বা ফুলদানি বা অন্য কিছু জিনিস, হয়তো হাত থেকে বইটা বা ফোনটা পড়ে গেল, সেটা কি হলো? হাত থেকে পতিত হলো। নিক্ষেপ, নিক্ষেপ মানে যেমন ধরো বোমা থেকে, মানে বোমা নিক্ষেপ করা হয় বিমান থেকে, কিছু একটা নিক্ষেপ করছি বা কোনো একটা বল আমরা নিক্ষেপ করে মারছি, সেইটা। মোট কথা তোমার হাতেই থাকবে না জিনিসটা, তোমার হাত থেকে বাইরে চলে যাবে। যে স্থানটা উল্লেখ করা হবে সেই স্থান থেকে তার বিচ্যুতি ঘটবে, তাহলেই সেটা কিন্তু অপাদান কারক হয়ে যাবে। আবার দেখো রক্ষিত, রক্ষিত অর্থে হয়ে থাকে, গৃহীত অর্থে হয়ে থাকে। যেমন দেখো রক্ষিত অর্থে কি হয়ে থাকে, কোনো একটা জিনিস গৃহীত অর্থে, দেখো রক্ষিত, গৃহীত। গৃহীত হচ্ছে কোনো একটা জিনিসের উৎস। উৎস বলতে যেমন দেখো দুধ থেকে দই পাই আমরা, তাই তো? দুধ থেকে ছানা তৈরি হচ্ছে, তাই তো? এবার ওইটা আমাদের কি হচ্ছে, আমরা গ্রহণ করছি, ওটাকে আমরা ফেলে দিচ্ছি না, কিন্তু ওটা হচ্ছে উৎস। এবার তোমরা বলবে যে দুধে দই হয়, দুধে তো দই হয়, মানে উৎস বললেই তোমরা কিন্তু সেটা অধিকরণ কারকের আন্ডারে ফেলবো, সেটা কিন্তু না, সেটা মাথায় রাখতে হবে। যখন আমরা থেকে অনুসর্গ যুক্ত করছি, দুধে দই হয়, দুধে দই হয় বললেই কি দুধের মধ্যে দই আছে সেটা কি সম্ভব? সেটা নয়, বুঝতে পেরেছো? দুধের মধ্যে দই আছে সেটা কিন্তু সম্ভব নয়। দুধ থেকে কিন্তু দইটা হচ্ছে, সেই কারণে এটা অপাদান কারক, আর সেটা আমরা গ্রহণ করছি, সেটা আমরা ফেলে দিচ্ছি না। দূরীভূত, এবার দেখো দূরীভূত মানে যখন আমরা কোনো কিছুকে যখন আমাদের কাছ থেকে যখন দূরে চলে যাচ্ছে। যেমন দেখো দেশ থেকে ইংরেজরা বিদায় নিয়েছে, অনেক বছর আগে দেশ থেকে ইংরেজরা বিদায় নিয়েছে, এই আমাদের ভারতবর্ষের মাটি থেকে বিদায় নিয়েছে, তাহলে থেকে পুরো বিচ্যুতি, পুরো দূরীভূত, দূরীকরণ হয়েছে। এইগুলো হলো অপাদান কারকের ভেতরে পড়ছে, অপাদান কারক। এবার দেখো বলছে অপাদান বাচক পদের সাথে, এগুলো হলো অপাদান বাচক পদ। এইগুলো বোঝানোর জন্য, এই পতিত, বিচ্যুত, নিক্ষেপ, এগুলো বোঝানোর জন্য যে শব্দগুলো আছে, যেগুলোকে আমরা বাক্যে ব্যবহার করে পদে পরিণত করি, বাক্যে শব্দের সাথে বিভক্তি যুক্ত করে সেটাকে পদে পরিণত করি, সেই পদগুলো হচ্ছে অপাদানবাচক পদ। সেই পদগুলোর সাথে যখন ক্রিয়ার সম্পর্ক গড়ে উঠছে, তখন তাকে অপাদান কারক বলে থাকি। এবার দেখো উদাহরণ, তিলে তেল হয়। দেখো তিলে তেল হয় যদি বলে, তাহলে হবে তিল থেকে তেল হয়, তিল থেকে তেল হয়। একটা হয় দেখো তিলে তেল আছে যদি বলে, তিল থেকে তেল আছে, এরকম তো কথা হয় না, বাক্য হয় না। যদি বলে তিলে তেল আছে, অবশ্যই তিলে তেল আছে, মানে উৎসটাই হচ্ছে তোমার তিল, সেখানে তেল আছে, তিলে তেল আছে। এবার দেখো তিলে তেল আছে যখন বলবো, সেটা কিন্তু তোমার অধিকরণ কারকের আন্ডারে চলে যাচ্ছে। কেন? তখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, ম্যাম তিল থেকে তো তেল হয়, তাহলে তিলে তেল আছে বলছে যখন, কেন ওটা অধিকরণ কারক হবে? দেখো অধিকরণ কারক হচ্ছে উৎসটাকেই বোঝাচ্ছে, মানে ওই স্থান থেকে বিচ্যুতি ঘটে না। অপাদান কারকে কি সেই স্থান থেকে বিচ্যুতি ঘটছে, অর্থাৎ তিল থেকে একটা নতুন জিনিস উৎপন্ন হচ্ছে, তাহলে
তাহলে উৎপন্ন অর্থেও হচ্ছে তোমার অপাদান কারক। আর গঠনভঙ্গি দেখো বাক্যের বলছে তিলে তেল হয়, তখন কিন্তু হবে তিল থেকে তেল হয়। এবার যদি বলে তিলে তেল আছে, তাহলে কিন্তু আমরা বলবো যে ওটা অধিকরণ কারক, দুটো কিন্তু আলাদা। তাই বাক্যের গঠনভঙ্গি অনুযায়ীও কিন্তু অপাদান কারক আর অধিকরণ কারকের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, মানে বোঝা, এটা আইডেন্টিফাই করা যে বাক্যের গঠনভঙ্গি অনুযায়ী অপাদান কারক আর অধিকরণ কারককে কিন্তু চিনে নিতে হবে। দেখো তিলে তেল হয় মানে তিল থেকে তেল হয়, সেক্ষেত্রে কিন্তু একটা উৎস বোঝাচ্ছে, তিল থেকেই হয়ে থাকে তেলটা। চলে আসছি দুয়ে, বিমান থেকে বোমা নিক্ষেপ করা হলো। বিমান থেকে বোমা নিক্ষেপ করা হলো। এখন যদি বলে বিমানে বোমা আছে, ঠিক আছে, বিমানে বোমা আছে, তখন কি নিক্ষেপ করা বোঝাচ্ছে না, ওখানেই আছে বোমাটা, তাহলে নিশ্চয়ই ওটা অপাদান কারক নয়। বিমান থেকে যখন বোমাটা নিক্ষেপ করে ছুঁড়ে ফেলা হচ্ছে, তখনই সেটা অপাদান কারকের ভেতরে বা আন্ডারে পড়ছে, অপাদান কারকের অধীনে চলে যাচ্ছে বিমান থেকে। আর সবসময় মনে রাখবে যে অপাদান কারকে থেকে অনুসর্গ কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। করণ কারকের ক্ষেত্রে আমি বলেছিলাম দিয়ে বা দিয়া বা কর্তৃক এই অনুসর্গগুলো ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়। অপাদান কারকের ক্ষেত্রে কিন্তু থেকে বা হইতে এই দুটো অনুসর্গ কিন্তু ব্যবহার করা হয়। দেখো তিনে, দেশ থেকে পঙ্গপাল বিদায় নিল, এটা কিন্তু দূরীভূত অর্থে হলো, ঠিক আছে, দূরীভূত অর্থে হলো। আচ্ছা, তোমাদের কিন্তু দেখো রক্ষিত অর্থেটা বলা হলো না। রক্ষিত হচ্ছে যে পরাধীন, এমন হলো যে বিপ্লবীরা পরাধীন ভারতবর্ষকে আমাদের দেশের বিপ্লবীরা ইংরেজদের হাত থেকে রক্ষা করেছিল। আমাদের দেশের সাধারণ মানুষকে বিপ্লবীরা ইংরেজদের কবল থেকে বা ইংরেজদের অত্যাচারের কবল থেকে রক্ষা করেছিল। এইটা যখন হবে তাহলে রক্ষা অর্থে এটা কিন্তু থেকে, ইংরেজদের অত্যাচারের কবল থেকে ভারতের বিপ্লবীরা সাধারণ মানুষকে যুদ্ধ করে বা লড়াই করে কী করেছিল, রক্ষা করেছিল। সেক্ষেত্রে কিন্তু রক্ষিত অর্থে তোমার অপাদান কারকটা হলো। চলে আসছি দেখো অপাদান কারকের শ্রেণী বিভাগে। দেখো অপাদান কারকের কিন্তু শ্রেণী বিভাগ আছে, তোমরা যদি নোট করো খাতায়, ওপরে কিন্তু অপাদান কারকের শ্রেণী বিভাগটা লিখে নেবে। এখানে অপাদান কারকের শ্রেণী বিভাগটা লেখা নেই, যদি বলো আমি এখানে লিখেও দিচ্ছি অপাদান কারকের শ্রেণী বিভাগ। আচ্ছা দেখো অপাদান কারকের শ্রেণী বিভাগটা তোমরা কটা ভাগে অপাদান কারককে ভাগ করা যায়, সেটাই হচ্ছে অপাদান কারকের শ্রেণী বিভাগ। এই যে দেখো অপাদান কারকের শ্রেণী বিভাগ আমি লিখে দিলাম, অপাদান কারকের শ্রেণী বিভাগ, ঠিক আছে, অপাদান কারকের শ্রেণী বিভাগ। এবার চলে আসছি দেখো অপাদান কারকের শ্রেণী বিভাগে কি কি পড়ছে সেগুলো আমরা আগে জেনে নেব। অপাদান কারকের শ্রেণী বিভাগ হলো, দেখো স্থানবাচক অপাদান কারক, প্রথমেই আসছে স্থানবাচক অপাদান কারক। দেখো স্থানবাচক অপাদান কারক কাকে বলে, তোমাদের আগেই বললাম যে যখন কোনো জায়গা থেকে কিছু বিচ্যুত ঘটছে তখন তাকে কিন্তু স্থানবাচক অপাদান কারক বলে। এক নম্বর, এটা অপাদান কারকের শ্রেণীবিভাগে স্থানবাচক অপাদান কারক হলো 1 নম্বর শ্রেণীবিভাগের অধীনে আসছে। যেমন দেখো স্থানবাচক অপাদান কারকের কিছু উদাহরণ দিচ্ছি। স্থান থেকে যখন বিচ্যুত ঘটছে, স্থান বোঝাচ্ছে, যেমন দেখো গাছ থেকে ফল পড়লো, গাছটা একটা স্থান, তাহলে গাছ থেকে ফল পড়লো, তাহলে যদি গাছের নিচে দাগ দেওয়া থাকে, তাহলে যদি বলা হয় গাছের নিচে দাগ দিয়ে যে কারক ও বিভক্তি নির্ণয় করো, তখন কিন্তু গাছ হবে স্থানবাচক অপাদান কারক, আর বিভক্তি কি হবে, শূন্য বিভক্তি। 2 নম্বর, দেখো ছাদ থেকে জল গড়িয়ে পড়লো,
ছাদ থেকে জল গড়িয়ে পড়লো। এক্ষেত্রেও কিন্তু তোমার স্থানবাচক অপাদান কারক হচ্ছে ছাদের তলায় কিন্তু দাগ থাকবে। তিন হচ্ছে ব্যাগ থেকে সবজিগুলো তোলা হলো। দেখো ব্যাগ থেকে সবজিগুলো কিন্তু তুলে নেওয়া হচ্ছে, তাহলে ব্যাগ থেকে সবজিগুলোকে কিন্তু বিচ্যুত করা হচ্ছে, তাহলে ব্যাগে আর থাকছে না। যদি বলা হতো ব্যাগে সবজিগুলো আছে তখন কিন্তু অপাদান কারক হতো না, অধিকরণ কারক হতো। আর যেহেতু ব্যাগ থেকে সবজিগুলোকে তুলে নেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা অপাদান কারকের অধীনে যাবে। আর ব্যাগ হচ্ছে এখানে স্থানবাচক অপাদান কারক, তাই হবে এটা স্থানবাচক অপাদান কারকে শূন্য বিভক্তি। ব্যাগের কোনো কিন্তু বিভক্তি চিহ্ন নেই, তাই শূন্য বিভক্তি। চলে আসছি দেখো 4-এ, কাবেরী স্কুল থেকে এক্সকারশনে গেছে। কাবেরী স্কুল থেকে এক্সকারশনে গেছে। দেখো স্কুলটা হচ্ছে একটা স্থান, তো স্থানবাচক অপাদান কারক হচ্ছে স্কুল। 5 নম্বর দেখো, হোটেল থেকে বেশি দূর নয়। হোটেল থেকে বেশি দূর নয়, ধরে নিতে হবে হোটেল থেকে কোনো জায়গাই হবে, বেশি দূর নয়। তাহলে এখানে হোটেলের তলায় যদি দাগ দেওয়া হয় তখন তোমাকে বলা হলো যে বা জায়গাটি হোটেল থেকে বেশি দূর নয়, এই রকম যদি দিয়ে থাকে তখন কিন্তু হবে তোমার অপাদান কারক। কোনটা অপাদান কারক? স্থানবাচক অপাদান কারক। এটা গেল 1 নম্বরে অপাদান কারকের শ্রেণী বিভাগে। চলে আসছি দেখো 2 নম্বর শ্রেণী বিভাগ। 2 নম্বর শ্রেণী বিভাগে পড়ছে কালবাচক অপাদান কারক। কি? কালবাচক অপাদান কারক। 1 নম্বর দেখো, কাল বোঝালেই আমরা বুঝবো যে সময়কে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? সময়কে বোঝাচ্ছে। 1 নম্বরে দেখো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে এটা একটা সময়কে বোঝাচ্ছে, মানে পুরো সকালটাকেই এখানে বোঝাচ্ছে। সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে, তাহলে এটা কালবাচক অপাদান কারক। সকালের নিচে দাগ থাকবে। আচ্ছা 2, কাল রাত থেকে তাপমাত্রার হেরফের দেখা যাচ্ছে। কাল রাত থেকে, এবার দেখো রাতের তলায় কিন্তু দাগ থাকবে, বলা থাকবে যে কারক নির্ণয় করো, তখন বলতে হবে অপাদান কারকে শূন্য বিভক্তি। যদি বিভক্তি থাকে, যদি না থাকে তখন শুধু হবে কালবাচক অপাদান কারক। তোমাদের এই রকম দিয়ে দিতে পারে অপশানে যে রাত থেকে বৃষ্টি হচ্ছে, এখানে রাত কোন কারক, মানে কোন অপাদান কারক এমন আসতে পারে। রাত কোন অপাদান কারক, রাত থেকে বলে দিয়ে দিল, এবার রাতের তলে একটা আন্ডারলাইন করে দেওয়া থাকলো। এবার বলে দিল যে রাত কোন ধরনের অপাদান কারক, স্থানবাচক, কালবাচক, দূরত্ববাচক নাকি গৃহীতবাচক, মানে স্থানবাচক, কালবাচক, দূরত্ববাচক আর নাকি হেতুবাচক, এরকম দিয়ে দিল। এবার দেখো 4টে অপশান যখন দিয়ে দেবে তখন তোমাদের নিশ্চয়ই এটা মনে আসবে যে এটা যেহেতু রাত সময়কে বোঝাচ্ছে তখন এটা কালবাচক অপাদান কারক হবে। চলে আসি পরের 3 নম্বরে, সেই সপ্তদশ শতাব্দী থেকে এই কাব্যগুলি জনপ্রিয়তা অর্জন করেছে। সপ্তদশ শতাব্দী, তার তলায় দাগ দেওয়া থাকলো, থেকে অনুসর্গ যুক্ত হয়েছে, সেটাও হচ্ছে তোমার অপাদান কারক, অপাদান কালবাচক অপাদান কারক। 4 নম্বর দেখো, 8এর দশক থেকে এই প্রথা চলে আসছে। 8এর দশক থেকে এই প্রথা চলে আসছে, তাহলে হবে দেখো 8এর দশকের নিচে দাগ দেওয়া আছে, এটাও কিন্তু তোমার 8এর দশক একটা সময়কে বোঝাচ্ছে, তাহলে এটা অপাদান কারক। কোন অপাদান কারক? কী ধরনের অপাদান কারক? কালবাচক অপাদান কারক। সপ্তদশ শতাব্দী বলো, 8এর দশক বলো, এগুলো একটা কিন্তু সময়কে বোঝাচ্ছে, শতাব্দী বোঝাচ্ছে যখন, দশক বোঝাচ্ছে যখন, কালকে বোঝাচ্ছে তখন কালবাচক অপাদান কারক। চলে আসছি দেখো পরের যে শ্রেণী বিভাগ, সেটা হলো 3 নম্বর শ্রেণী বিভাগ। 3 নম্বর শ্রেণী বিভাগে আছে দূরত্ববাচক অপাদান কারক। দূরত্ববাচক অপাদান কারক কেমন দেখো, 1 নম্বরে, হাওড়া থেকে বেনারসের দূরত্ব অনেকটাই। হাওড়া থেকে বেনারসের দূরত্ব অনেকটাই। দেখো তোমরা বলবে ম্যাম এখানে তো স্থান বোঝাচ্ছে, মানে হাওড়া তো একটা জায়গার নাম, বেনারসও তো একটা জায়গার নাম। না, জায়গাটা আলাদা। দূরত্ব দেখো, দুটো জায়গার নাম দিয়ে কিন্তু দূরত্ব কথাটা কিন্তু উল্লেখ করা আছে। দূরত্বকে বোঝানোর জন্যই কিন্তু বাক্যটা গড়ে উঠেছে আর কি, বাক্যটা সেইভাবেই তৈরি। হাওড়া থেকে বেনারসের দূরত্ব অনেকটা বোঝাচ্ছে, তাহলে এটা দূরত্ব বোঝাচ্ছে, তাই দূরত্ববাচক অপাদান কারক। চলে আসছি দেখো 2 নম্বরে, রিপুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব খুব একটা বেশি নয়। রিপুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব খুব একটা বেশি নয়, এক্ষেত্রেও দূরত্ববাচক অপাদান কারক। 3, হলদিবাড়ি থেকে মালদার দূরত্ব অনেকটাই।
হলদিবাড়ি থেকে মালদার দূরত্ব অনেকটাই, দূরত্ববাচক অপাদান কারক। আর সবসময় বলে দিই, কারক যখন নির্ণয় করতে দেওয়া হচ্ছে অপাদান কারক, তখন কিন্তু কারকের পরেই অনুসর্গটা থাকে, এটা সবসময় মাথায় রাখবে। অনুসর্গ কি? থেকে বা হইতে। আচ্ছা, 4 নাম্বার দেখো, সুরভির বাড়ি থেকে তার নাচের স্কুল 1 মাইলের দূরত্ব। সুরভির বাড়ি থেকে তার নাচের স্কুল 1 মাইলের দূরত্বে বা দূরত্ব, তাহলে এখানে বাড়ির তলায় যদি দাগ থাকে সুরভির বাড়ি, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার অপাদান কারক। কী ধরনের? দূরত্ববাচক অপাদান কারক। নাচের স্কুলের দূরত্ব কিন্তু 1 মাইলের, সেটা বলাই হচ্ছে এখানে। 4 নম্বর দেখো, হেতুবাচক অপাদান কারক। হেতুবাচক অপাদান কারক। এবার দেখো, হেতুবাচক অপাদান কারকের আন্ডারে যে উদাহরণগুলো আসছে সেগুলো হলো, 1 নম্বর, সাঁওতালরা বাঘের ভয়ে সেই জায়গা থেকে পলায়ন করলো। সাঁওতালরা বাঘের ভয়ে সেই জায়গা থেকে পলায়ন করলো, মানে সাঁওতালরা কিসের ভয়? কেন? এখানে একটা প্রশ্ন আসছে, কেন পলায়ন করলো, কেনই বা পালিয়ে গেল? বাঘের ভয় থেকে তারা পালিয়ে গেল। বাঘের ভয়ের জন্য এখানে তোমাদের গুলিয়ে যাবে কী ক্ষেত্রে বলো তো? অপাদান কারক হবে না নিমিত্ত কারক হবে? দেখো, নিমিত্ত কারক যেহেতু, তোমরা বলবে ভয়ের জন্য পালিয়ে গেল, ভয়ের জন্য পালিয়ে গেল, এটা হবে না, ভয় থেকে পালিয়ে গেল। অনেক কিছু দেখো করণ কারকেও হয়ে থাকে। আগুন থেকে আমাদের সরে, আগুনে সব নষ্ট করে দিল, তখন আমরা কি করি? আগুনের দ্বারা সব নষ্ট হয়ে গেল, আগুনের দ্বারা, তাই তো? এমন তো বলি না যে আগুনের জন্য সব নষ্ট হয়ে গেল, আমরা কথায় সেটা বলছি, কিন্তু গ্রামারে কিন্তু সেটা ইউজেবল নয়। আগুনের দ্বারা সব কিছু নষ্ট হয়ে গেল, বুঝতে পেরেছ? তেমনই কিন্তু অপাদান কারকের ক্ষেত্রেও কিন্তু নিমিত্ত কারকটা কিন্তু হবে না, সেটা তোমাদের বুঝে করতে হবে। নিমিত্ত কারক আমি যেখানে পড়িয়েছি, নিমিত্ত কারকের ক্লাসটা দেখবে, সেখানে উদাহরণগুলো আছে, উদাহরণগুলো দেখলেই তোমরা কিন্তু কনসেপ্ট তোমাদের নিমিত্ত আর অপাদানের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সাঁওতালরা বাঘের ভয়ে সেই জায়গা থেকে পলায়ন করলো। আচ্ছা, এবার দেখো, বা এমনও হতে পারে সেই জায়গাটা ধরো নেই, সেই জায়গাটা ধরো নেই, সেই জায়গা থেকেটা নেই, এখানে বলে দিল যে সেই জায়গাটা কাটা। ধরো হলো, ধরো এমন হলো, সাঁওতালরা বাঘের ভয়ে পলায়ন করলো, তাহলে বাঘের ভয় থেকে পলায়ন করলো, ভয়, মনে ভয়, ভীত হলো, ভয় থেকেই তো সেই কাজটা করলো, বা ভয় থেকেই তো সে পালিয়ে গেল, এমন, বুঝতে পেরেছো? 2 নম্বর, কাজের ভয়ে সৌরভ ছুটি নিয়েছে। কাজের ভয়ে সৌরভ ছুটি নিয়েছে, মানে কাজের ভয় থেকে সে ছুটি নিয়েছে, যাতে কাজটা তাকে করতে না হয়। হিউজ কাজ বোঝাচ্ছে এখানে, হিউজ, বুঝতে পেরেছো? হিউজ একটা জিনিস বোঝাচ্ছে, কাজ, সেই কাজের হিউজ কাজ থেকে সে বাঁচার জন্য ছুটি নিয়েছে, তাহলে কাজের ভয় থেকে সে ছুটি নিয়েছে, কাজের ভয়ে সৌরভ ছুটি নিয়েছে, ভয় থেকে সৌরভ ছুটি নিয়েছে। অপাদান কারক, হেতুবাচক অপাদান কারক। কেন ছুটি নিয়েছে? প্রশ্ন আসবে। 3 নম্বর, আনন্দে সে কাজটা করে ফেললো। দেখো, আনন্দে সে কাজটা করে ফেললো বলতে আনন্দ থেকে সে কাজটা করলো, এমন তো হয় না আনন্দের জন্য সে কাজটা করে ফেললো। আনন্দের জন্য আবার কি কাজ করবে ভেবে দেখো, আনন্দের জন্য তার এইটা হয়ে গেল, আনন্দের জন্য কারুর আবার কিছু হয় নাকি? আনন্দ থেকে হয়, আনন্দ থেকে সে এই কাজটা করলো, বা আনন্দ থেকে তার এই জিনিসটা হলো, সে লিখে ফেললো, তার একটা জিনিস লিখে তার আনন্দ হলো, আনন্দ থেকে সে এটা করলো, আনন্দের জন্য সে করলো, এই রকম তো কথা হয় না। আনন্দে সে কাজটা করে ফেললো, বা আনন্দ থেকে সে কাজটা করে ফেললো, সেক্ষেত্রে কিন্তু হবে হেতুবাচক অপাদান কারক। চলে আসছি পরের স্লাইডে, দেখো, উৎসবাচক অপাদান কারক। উৎসবাচক অপাদান কারক 1 নম্বর, দেখো আমি প্রথমেই বলেছিলাম অপাদান কারকের ক্ষেত্রে কিন্তু উৎসবাচক, যেমন তিল থেকে তেল হয়, তারপরে যেমন দেখো দুধ থেকে দই হয়, এখানে যেমন দেখো উদাহরণ, দুধ থেকে ছানা হয়, দুধ থেকে দই হয়, হয়তো সেটা কিন্তু গৃহীত অর্থে হচ্ছে। কি অর্থে হচ্ছে? গৃহীত অর্থে। আমরা কিন্তু দুধ থেকে ছানাটাকে নিয়ে ফেলে দিচ্ছি না, দুধ থেকে ছানা তৈরি হচ্ছে, সেই ছানা থেকে কিন্তু আবার মিষ্টি বানানো হচ্ছে, তাহলে দুধটা হচ্ছে ছানার উৎস, দুধ থেকে ছানা তৈরি হচ্ছে, বা ছানা তৈরি হচ্ছে, তাই দুধের তলায় যদি দাগ থাকে হবে অপাদান কারক, উৎসবাচক অপাদান কারক। দেখো 2-এরটা, দুধ থেকে দই হয়, সেই একই ফর্মুলা ইউজ করে দুধ থেকে দই হয়, উৎসবাচক অপাদান কারক। 3-এরটা দেখো, ছানা থেকে মিষ্টি বানানো হয়, ছানা দিয়েই তো মিষ্টি তৈরি করা হয়, ছানা থেকে মিষ্টি তৈরি হয়,
এবার বলবে তোমরা যে ম্যাম এখানে ছানা দ্বারা মিষ্টি তৈরি করা হবে, ছানার দ্বারা। দেখো করণ কারকে কিন্তু র বিভক্তি থাকে, ছানার থেকে মিষ্টি তৈরি করা হয় এমন তো কথা হয় না। কথা যদি ছানার থাকতো তখন হচ্ছে ছানার দ্বারা মিষ্টি তৈরি করা হয়, র বিভক্তিতে করণ কারক, ঠিক আছে। কিন্তু ছানা থেকে মিষ্টি বানানো হয়, ছানা থেকে মিষ্টি হয়, মিষ্টি বানানো হয়, ছানার দ্বারা মিষ্টি বানানো হয়। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে সেন্টেন্সটা ম্যাম হচ্ছে না, তখন তোমরা কি ঠিক করে দিচ্ছি, দেখো ছানা থেকে মিষ্টি হয়, ঠিক আছে, জাত ছানা থেকে মিষ্টি হয় বা মিষ্টি তৈরি হয়, কেউ তো তৈরি করে, মিষ্টি তৈরি হয়, এটাও হতে পারে, ঠিক আছে। এইটা দিলে বুঝতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। ছানা থেকে মিষ্টি হয়, ছানা থেকে মিষ্টি হয়, তাহলে ছানাটা উৎস, তাহলে থেকে ছানার তলায় দাগ থাকলে কারক যদি নির্ণয় করতে বলে থেকে আছে অনুসর্গ, দেখেই বুঝতে পারছো হবে অপাদান কারক, উৎসবাচক অপাদান কারক। 4 দেখো সর্ষে থেকে তেল হয়, সর্ষে থেকে তেল হয়, সর্ষের তেল, আমরা যখন বলবো সর্ষের তেল তখন কিন্তু ওটা হয়ে যাচ্ছে তোমার সরিষার তেল বা সর্ষের তেল, ওটা যদি সমাস নির্ণয় করতে বলে তখন কিন্তু আলাদা হবে। সর্ষে থেকে তেল হয়। এবার দেখো 5 আফিম থেকে পোস্ত হয়, তাই তো, আফিমের তলায় দাগ দিয়ে দিল, এবার বলল কারক ও বিভক্তি নির্ণয় করো, তখন আফিম হবে অপাদান কারক, উৎসবাচক অপাদান কারকের শূন্য বিভক্তি। এমনও হতে পারে আফিম কী ধরনের, আফিম থেকে বলে আফিমের তলায় বা পুরো সেন্টেন্সটাই হয়তো দিয়ে দিল আফিম থেকে পোস্ত হয়, তখন তোমরা কিন্তু কি করবে, দেখো আফিম থেকে পোস্ত হয় যদি বলে সেক্ষেত্রে তোমরা কি করবে, যদি দেয় আফিম থেকে, আফিমের তলায় যদি দাগ দেওয়া থাকে, বলল যে এটা কি ধরনের অপাদান কারক, উৎসবাচক, হেতুবাচক, কালবাচক না দূরত্ববাচক, তখন কিন্তু উত্তর হবে আফিমটা হলো উৎসবাচক অপাদান কারক। তাহলে আশা করছি তোমরা এই অপাদান কারকটা বুঝতে পেরেছো, প্রত্যেকটা ক্লাস তোমরা বুঝতে পারছো কারকের। আজকে এই পর্যন্তই কারকের আলোচনা। উৎসবাচক অপাদান কারকেই শেষ হচ্ছে। উৎসবাচক অপাদান কারক এই কয়েকটাই হলো ভাগ। কারক অপাদান কারকের হচ্ছে তোমার এই 5টা ভাগ, স্থানবাচক, কালবাচক, দূরত্ববাচক, হেতুবাচক আর উৎসবাচক, এই 5টাই হলো অপাদান বাচকের ভাগ বা শ্রেণী বিভাগ। আশা করছি তোমরা ক্লাসটা করলে এবং তোমাদের ভালো লেগেছে। এর পরের ক্লাসে আমি চলে আসব অধিকরণ কারক নিয়ে। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।